নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও সবাই অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার, লন্ডন ট্রিপের আজকে আমাদের তৃতীয় দিন। আর আজকে আমরা চলে এসেছি দ্য টাওয়ার অফ লন্ডনে, বা লন্ডন টাওয়ারও বলতে পারেন, যেটা লন্ডনের অন্যতম আরেকটি দর্শনীয় স্থান। এটা লন্ডন শহরের মধ্যমণীয়। রাজা বা রানীদের বিলাসবহুল জীবনযাপনের জন্য যেমন ব্যবহার হয়েছে এই দুর্গ, তেমনি আবার পুরো শহরকে শত্রুদের হাত থেকে রক্ষা করার কাজেও ব্যবহার হয়েছে। এই লন্ডন টাওয়ারের একদিকে চলে গিয়েছে টেমস নদী, যার ওপর গড়ে উঠেছে বহু ব্রিজ। আর এখানেই রয়েছে সবথেকে ফেমাস দ্য টাওয়ার ব্রিজ। আর এখন আমরা দেখতে পাচ্ছি লন্ডনের সব থেকে উঁচু বিল্ডিং দ্য সাড, যেখানে রয়েছে রেস্টুরেন্ট, যেখানে আপনি যেতে পারেন এবং সেখান থেকে লন্ডন শহরের ভিউটা আশা করি আরও ভীষণ সুন্দরভাবে দেখা যায়। চলুন এখন আমরা ঢুকে পড়ব লন্ডন টাওয়ারের ভেতরে। প্রথমে আমরা মিডিল টাওয়ার ক্রস করে ঢুকেছিলাম, যার একদিকে রয়েছে ফাঁকা মাঠ আর একদিকে দেখা যাচ্ছে টেমস নদী আর লন্ডন শহরের বড় বড় বিল্ডিংগুলো। এরপরে আবারও একটা টাওয়ারের ভেতর দিয়ে আমাদের যেতে হচ্ছে, যেটার নাম বাইওয়ার্ড টাওয়ার, যেটা গড়ে উঠেছিল 1280 সালে। এই বাইওয়ার্ড টাওয়ার পেরোলে তবেই লন্ডন টাওয়ারের যে মূল অংশ সেইখানটাতে যাওয়া যায়। আর এই টাওয়ারে ঢোকার মুখেই রয়েছে রাজকীয় গার্ড। টাওয়ারে ঢুকেই প্রথমে দেখলাম ডান দিকে রয়েছে টাওয়ারের নিজস্ব একটা গিফট শপ, আর এই বাঁ দিকটাতে চলে গিয়েছে রাস্তা, যে দিকটাতে কিছুটা যাওয়ার পর নো এন্ট্রি করা রয়েছে। তো চলুন এখন সামনের দিকে এগিয়ে যাই। ঢোকার মুখেই ডান দিকে যে গিফট শপ রয়েছে সেখানে অডিও গাইড ট্যুর পাওয়া যাচ্ছিল। তবে আমরা যখন প্রথম যে টাওয়ারের ভেতর দিয়ে ঢুকেছিলাম সেখানেও আমাদেরকে একটা করে গাইড বুক দিয়েছিলেন, তো সেই কারণে আর অডিও গাইড ট্যুর নিলাম না। এই টাওয়ার অফ লন্ডন ঘুরে দেখার জন্য বা প্রবেশ করার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিটের প্রাইস বিভিন্ন ধরনের রয়েছে, যেমন 18 থেকে 64 বছর বয়স পর্যন্ত 33 পাউন্ড, 5 থেকে 15 পর্যন্ত 16 পাউন্ড, আর 4 বছরের নিচে হলে টিকিট ফ্রি। এছাড়াও 65 প্লাস এজ হলে 26 পাউন্ড মতো রয়েছে। তো আপনি এখানে এসেও টিকিট কাটতে পারেন বা অনলাইনেও টিকিট কাটতে পারেন। আমরা অনলাইনেই আগে থেকে বুকিং করে নিয়েছিলাম, কারণ এখানে এসে তাহলে আর লাইনে দাঁড়াতে হবে না। সামনে একটু এগিয়ে আসার কিছুক্ষণ পরই দেখতে পেলাম একটি বোর্ডে লেখা রয়েছে রয়্যাল গার্ড বা টাওয়ার অফ লন্ডনের গার্ডদের সম্বন্ধে। 1500 সাল থেকে এই ইয়েওম্যান ওয়ার্ডরা টাওয়ার অফ লন্ডনকে রক্ষা করে আসছেন বা পাহারা দিয়ে আসছেন। এখনও পর্যন্ত তারা এই কাজে নিযুক্ত রয়েছেন বংশ পরম্পরায়। আর এখন যারা রয়্যাল গার্ড বা টাওয়ার অফ লন্ডনের গার্ড রয়েছেন তারা তাদের ফ্যামিলি সহই এই টাওয়ারের ভেতরেই এক অংশে বসবাস করেন। আরও কিছুটা সামনের দিকে আগে আসতেই দেখতে পেলাম এক বিশেষ ধরনের গেট, যেই গেটের ভেতর দিকে প্রবেশ করানো হয়েছে টেমস নদীর জল। রাজা প্রথম এডওয়ার্ড এই টাওয়ারটি নির্মাণ করিয়েছিলেন এবং এই টাওয়ারের ওপরেই রয়েছে তার বিলাসবহুল শয়নকক্ষ, যেখান থেকে তিনি উপভোগ করতে পারতেন টেমস নদী এবং তার চারপাশের দৃশ্য। এই পুরো টাওয়ার অফ লন্ডনের চারপাশে মোট 21টি টাওয়ার রয়েছে এবং প্রত্যেকটি টাওয়ারের সামনে তার ডেসক্রিপশানও দেওয়া রয়েছে। আরেকটা জিনিস দেখলাম, টাওয়ারের সামনে যে ডেসক্রিপশানগুলো দেওয়া রয়েছে তাতে মোট 10 ধরনের ভাষাতে লেখা রয়েছে। ইংলিশে তো রয়েইছে, তার সাথে রাশিয়ান, চাইনিজ, জাপানিজ, পর্তুগিজের সাথে সাথে আমাদের বাংলা ভাষাতেও লেখা রয়েছে। যত সামনের দিকে এগিয়ে আসছি আর একটা করে টাওয়ার ক্রস করছি, ভাবছি এই হয়তো মূল টাওয়ারে বা টাওয়ারের যে মূল অংশ সেখানে পৌঁছে গেলাম। তারপর দেখি না,
আবারও একটা টাওয়ার ক্রস করতে হচ্ছে। তো আবারও একটা টাওয়ার পেরিয়ে এখন আমরা প্রবেশ করেছি ব্লাডি টাওয়ারের ভেতরে। দেখি এর ভেতরটাতে কী রয়েছে। ভেতরটা ঢোকার মুখটাতেই যেন একটা গা ছমছমে ব্যাপার। পরে দেখি ভেতরে এখানে লাল রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে, আর এখানে মূলত দেখানো হয়েছে যে প্রিজনারদের কিভাবে এখানে আটকে রাখা হতো এবং শাস্তি দেওয়া হতো। সেই কারণেই একটা গা ছমছমে ব্যাপার এখানে তৈরি করা হয়েছে। এই টাওয়ারের ভেতরে বন্দীদের শাস্তি দেওয়ার জন্য যে বিভিন্ন জিনিস ব্যবহার করা হতো বা কিভাবে শাস্তি দেওয়া হতো তার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো বিশেষভাবে আর কিছু দেখার নেই, চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। এখনও অনেক কিছু দেখা বাকি রয়েছে। আর এই দিকটা টাওয়ার থেকে বেরিয়ে যাওয়ার আরেকটি রাস্তা। তবে এখন আমরা বেরিয়ে যাচ্ছি না, আসলে এইখান থেকে লন্ডনের ফেমাস টাওয়ার ব্রিজটা দেখা যাচ্ছে। তো সেটা দেখতে পেয়ে আর থাকতে পারলাম না, ভাবলাম এক ঝলক দেখে আসি, আবার যাব পরে। তো চলুন এখন এই টাওয়ারের মধ্যে বাকি যা কিছুর অংশ দেখার রয়েছে সেগুলো দেখে আসি। এখনও আমরা টাওয়ারের মূল অংশে এসে পৌঁছইনি, আর এখানে যুদ্ধে ব্যবহারের বিভিন্ন সব কামানগুলো পরপর সাজিয়ে রাখা রয়েছে। চলুন এগিয়ে যাই সামনের দিকে, এরপর এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে। এখন আমরা পৌঁছে গিয়েছি দ্য টাওয়ার অফ লন্ডনের মূল অংশটিতে। 1070 সালে তৈরি হয়েছিল এই টাওয়ার অফ লন্ডন। তখন শুধুমাত্র ছিল হোয়াইট টাওয়ার, যেটা টাওয়ারের মূল অংশ। প্রায় 1000 বছরেরও পুরানো এই দুর্গ ক্রাউন জুয়েলকে রক্ষা করে এসেছে। এটি একটি নিরাপদ দুর্গ যা রক্ষা করেছে লন্ডন শহরকে বাইরের শত্রুদের হাত থেকে। এখন আমরা যাব ক্রাউন জুয়েলস বিল্ডিংয়ের ভেতরে, যেখানে রয়েছে রাজা বা রানীদের ব্যবহার করা বিভিন্ন ধরনের মুকুট, দণ্ড এবং রাজ্যাভিষেকের সময় বা করোনেশনের সময় রাজা বা রানীদের ব্যবহার করা বিভিন্ন ধরনের পোশাক এবং জুয়েলারি, আরও অন্যান্য কিছু রয়েছে। তো এই ক্রাউন জুয়েলস বিল্ডিংয়ের সামনেই দেখলাম রয়েছে রয়্যাল গার্ডেরা, এবং তার সামনে রয়েছে বিভিন্ন সময় যুদ্ধে ব্যবহারের কামান। এর আগে বাকিংহাম প্যালেসে গিয়ে রয়্যাল গার্ডদের দেখেছি, তবে এতটা সামনে থেকে নয়। আজকে পুরো সামনে থেকে দেখতে পেলাম। এই রয়্যাল গার্ডরা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। সবাই আমরা গিয়ে ওনাদের দেখছি, ওনাদের সাথে ছবি তুলছি, কিন্তু ওনাদের চোখের পাতা যেন একবারও নড়ছে না, টান টানভাবে দাঁড়িয়ে আছেন আর লক্ষ্য করে যাচ্ছেন সবার কার্যকলাপ। চলুন এখন ক্রাউন জুয়েলস বিল্ডিংয়ের মধ্যে ঢোকার জন্য লাইনে দাঁড়াই। আর এই ক্রাউন জুয়েলস বিল্ডিংয়ের মধ্যেও কোনো রকম ফটোগ্রাফি বা ভেতরে গিয়ে খাবার খাওয়ার অ্যালাউ নেই। সেই জন্য তো আপনাদের দেখাতে পারবো না ভেতরের সমস্ত মূল্যবান মুকুট বা জুয়েলারিগুলো। তবে এর ভেতরেই রয়েছে সেই বহু মূল্যবান কোহিনূর, আর রয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যবহার করা মুকুট, যেটা রাজা বা রানীদের রাজ্যাভিষেকের সময় ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে 2868টি হিরে, 18টি নীলকান্তমণি, 11টি পান্না, 5টি রুবি এবং 273টি মুক্তো। অসাধারণ, অনন্য সুন্দর দেখতে সেই মুকুট। যতবার দেখছিলাম মনে হচ্ছে আরেকবার দেখে নিই শেষবারের মতো। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি ক্রাউন জুয়েলসের বিল্ডিং থেকে, আর বাইরে বেরিয়ে দেখি হালকা বৃষ্টি শুরু হয়েছে। আর সামনে দেখুন এই যে মাংকিগুলো দেখতে পেলেন, ওগুলো কিন্তু সব তার দিয়ে তৈরি।
আর সামনে ওই প্রাচীরের ওপর সব মাংকিগুলো বসে আছে। ওদের দেখে পৌলমী বৃষ্টির মধ্যেই এক পাক ঘুরে চলে এলো। ওগুলো কিন্তু সব তার দিয়ে তৈরি, দেখে মনে হচ্ছিল যেন একেবারে পাথরের তৈরি। চলুন, এখন উঠে পড়েছি আবারও একটা টাওয়ারে। এই দিকটা তো দেখছি নো এন্ট্রি রয়েছে। আর এই দেখুন, এই টাওয়ার থেকে লন্ডন শহরের আরেকটা দিক দেখা যাচ্ছে, মানে যেই দিকটাতে টেমস নদী রয়েছে তার উল্টো দিকটা। আর এইদিকে পৌলমী সুযোগ পেয়েই উঠে পড়েছে বাবার কাঁধের ওপর। এরপর আমরা যাচ্ছি মার্টিন টাওয়ারের ভেতরে, যেটা 1240 সালে গড়ে উঠেছে। তবে এর মধ্যেও ফটোগ্রাফি বা ছবি তোলার কোনো রকমের অ্যালাউ নেই। তবে টাওয়ারগুলোর উচ্চতা খুব একটা যে বেশি তা না, দোতলা বাড়ির সমান হবে আর কি। মার্টিন টাওয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, তখন দেখতে পেলাম এই কোয়ার্টারগুলো। এইখানে যে রয়্যাল গার্ডরা রয়েছেন তারা তাদের ফ্যামিলি সহ থাকেন এই কোয়ার্টারগুলোতে, এবং তাদের সন্তানদের বা ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য বিশেষ করে একটা আলাদা প্রাইমারি স্কুল রয়েছে, যেখানে শুধুমাত্র এই রয়্যাল গার্ডদের সন্তানরাই পড়াশুনো করতে পারেন। এখন আমরা যে টাওয়ারটিতে প্রবেশ করছি সেটা হলো রয়্যাল বিস্ট টাওয়ার, বা রাজকীয় জন্তুদের রাখার জন্য এই টাওয়ার ব্যবহার করা হতো। সিংহ, বাঘ, বানর, ভাল্লুক, জেব্রা, ক্যাঙ্গারু, উট পাখি, বিভিন্ন ধরনের জন্তু বা পাখিদের রাখা হতো এই টাওয়ারে। বিদেশ থেকেও বহু জন্তুদের এখানে নিয়ে আসা হতো। তো এই যে ওপরের ঘরটা দেখা যাচ্ছে, এখানে নাকি বাঘ থাকতো। তো তখন যেই ধরনের আওয়াজ তৈরি হতো সেই ধরনের একটা আওয়াজ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। আর 3Dর মাধ্যমে একটা বাঘের ছবিও আসছে মাঝে মাঝে। সেটা দেখে আর শুনে পৌলমী ভয়ে কান চাপা দিয়ে আছে। বেরিয়ে পড়েছি টাওয়ার থেকে, আর আবার একবার রাজকীয় গার্ডদের আসতে দেখে এই ক্রাউন জুয়েলসের সামনে এলাম। চারটে মতো বাজতে যায় এখন, আর ক্রাউন জুয়েলস বিল্ডিংয়ের সামনেটা দেখুন একেবারে ফাঁকা। 5:30 পর্যন্ত খোলা থাকে এই লন্ডন টাওয়ার, তবে ডিসেম্বর মাসের দিকে এটা 4:30 হয়ে যাবে। আর ক্রাউন জুয়েলস বিল্ডিংয়ের পাশেই রয়েছে ফিউসিলিয়ার মিউজিয়াম, বা বন্দুকধারী যে সৈন্যরা থাকতেন তাদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এই মিউজিয়ামের মধ্যে। তো চলুন এই মিউজিয়ামটা একটু ঘুরে দেখে নিই তাড়াতাড়ি। এখনও এই লন্ডন টাওয়ারের যে মেন বা সব থেকে পুরানো হোয়াইট টাওয়ার সেটা ঘোরা বাকি রয়েছে। যুদ্ধের সময় সেনাদের ব্যবহারের বিভিন্ন ধরনের জিনিস, এছাড়া রাজকীয় সেনাদেরও বিভিন্ন ধরনের ব্যবহারের জিনিস এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তখনকার দিনের কাগজ, হাতের লেখটা খুব সুন্দর, দেখুন মনে হচ্ছে নকশা করা একদম যে লিখেছে। বেরিয়ে পড়েছি মিউজিয়াম থেকে। এই লন্ডন টাওয়ারের যে মেন টাওয়ার বা সবার প্রথম যে টাওয়ার নির্মাণ হয়েছিল সেটা হলো হোয়াইট টাওয়ার। 1080 সালে নির্মাণ হয়েছিল প্রথম এই হোয়াইট টাওয়ার।
আর এই হোয়াইট টাওয়ারের সামনে বেশ কিছুটা ফাঁকা মাঠ রয়েছে, তবে সেখানে ঢোকার পারমিশন নেই। তার বাইরের দিকে কিন্তু বেঞ্চের ব্যবস্থাও করা রয়েছে বসার জন্য। আর ভেতরে বিভিন্ন জায়গাতে প্রয়োজন মতো টয়লেট রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে। 1080 সালে তৈরি হলেও 1066 সাল থেকে তৈরি হয়েছিল এই হোয়াইট টাওয়ার নির্মাণের কাজ। Okay. অন্যান্য টাওয়ারগুলোর তুলনায় এই হোয়াইট টাওয়ারটাতে উঠতে গিয়ে একটু উঁচুতে উঠতে হলো, তবে এখান থেকে দেখুন সামনের দিকটা দেখতে বেশ সুন্দর লাগছে। সামনের নদীটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। প্রথমের দিকে হোয়াইট টাওয়ার ব্যবহার হতো রাজা বা রানীদের থাকার জন্য বা ব্যবহারের জন্য। পরে 14 থেকে 19 শতক পর্যন্ত হোয়াইট টাওয়ারের প্রধান ব্যবহার ছিল একটি সামরিক ভাণ্ডার হিসেবে। এখন মূলত এই হোয়াইট টাওয়ার ব্যবহার করা হয় একটি মিউজিয়াম হিসেবে। মূলত 1590 সাল থেকে সৈন্যদের ব্যবহারের বিভিন্ন ধরনের বর্ম এবং অস্ত্রশস্ত্রের প্রদর্শন হয়ে থাকে এই মিউজিয়ামটিতে। মোট 3টি তলা রয়েছে এবং একটি বেসমেন্টও রয়েছে এখানে। আর এই হোয়াইট টাওয়ারে ওঠার জন্য যে সিঁড়ির ব্যবহার করা হয় সেটি সম্প্রতি কিছুদিন আগে তৈরি হয়েছে। আগের যে ব্যবহারের সিঁড়ি সেটা এখন আর নেই। ভেতরটাতে ঢুকে চারিদিকে এত অস্ত্রশস্ত্র বা যুদ্ধের পোশাক দেখে মনে হচ্ছে আমরাও যেন কোনো একটা যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছে গিয়েছি। আর একটা জিনিস ভারী অদ্ভুত লাগছে দেখতে, জানেন, এই যুদ্ধের জন্য যে পোশাকগুলো ব্যবহার করা হতো বা চেস্ট গার্ডগুলো, সেগুলো দিয়ে দেখুন কেমন একটা দেয়ালের মতো বানিয়েছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। চলুন এবারে ওপরে উঠে দেখি ওপরের ফ্লোরটাতে কী রয়েছে। ওপরের তলাতে এসে আরও ঘোড়ায় বসে থাকা একজন সৈন্যের মূর্তি দেখলাম। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম, সিলিং ফ্যান। অদ্ভুত বললাম এই কারণেই, কারণ এই ইউকে বা লন্ডনে সিলিং ফ্যানের দেখা পাওয়াটা সত্যিই দুষ্কর। আর একটু ওপরে উঠে আসতেই দেখলাম রয়েছে একটা প্রার্থনার রুম। It's sorry. Music বাজাচ্ছে। আছে। ওরা প্রার্থনা রুম থেকে বেরিয়ে আসতেই দেখা মিলল ড্রাগনের সাথে। বিভিন্ন ধরনের অব্যবহারের জিনিস দিয়ে বানানো হয়েছে এই ড্রাগন। বিভিন্ন ধরনের পুরানো দিনের অস্ত্র দেখলাম এই হোয়াইট হাউসে। এই ফ্লোরটিতেও রয়েছে বেশ কিছু অস্ত্র, তবে যেই জিনিসটা নতুন দেখলাম সেটা হলো রয়্যাল মিন্ট। এই যন্ত্রটি, এটা দিয়েই পুরানো দিনে কয়েন তৈরি করা হতো, মানে কয়েন তৈরি করার কাজে ব্যবহার হতো এই যন্ত্রটি। এতক্ষণ চারিদিকে অস্ত্রশস্ত্র বন্দুক সব দেখে পৌলমী পছন্দের মতো একটা জিনিস পেয়েছে। এইখানে এই হ্যান্ডেলটা ঘোরালে বিভিন্ন মিউজিক আর সাউন্ড বের হচ্ছে।
এখানে শুধু রাজা রানী বা সৈন্যদের ব্যবহার করার জিনিস কিন্তু নেই, এইখানটাতে রয়েছে প্রিজনার বা বন্দীদের ব্যবহার করা বিভিন্ন জিনিস এবং ছবিও রয়েছে তার সাথে। চলুন এবার নেমে পড়ি হোয়াইট টাওয়ারের ওপর থেকে। ঘোরা প্রায় কমপ্লিট, এবার ওপর থেকে নিচে নামার পালা। এই এতটা ঘুরতে হবে আগে থেকে শুনেই মা আর আসেনি এখানটাতে। আমরা 4 জনেই এসেছি, মা বাইরে বসে আছে। এখন প্রায় 5:10 মতো বাজে। হোয়াইট টাওয়ার থেকে বেরিয়ে আবারও এক ঝলক দেখে নিলাম বাইরের দিকটা। আকাশটা এখন বেশ পরিষ্কার হয়ে গেছে দেখুন। টাওয়ার অফ লন্ডনে ঘোরা আমাদের কমপ্লিট। এবার এখান থেকে বেরিয়ে যাব টেমস নদীর ধারে। 5:45-এ টাইম রয়েছে, তখন ওই ব্রিজের নিচের অংশটা মানে নিচের ব্রিজটা মাঝখান থেকে খোলা হবে। প্রতিদিন কিছু নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমেই ব্রিজের নিচের অংশটা খোলা হয়। তো ইচ্ছে আছে যখন ব্রিজের নিচের অংশটা খুলবে সামনে থেকে গিয়ে দেখব। ব্রিজের নিচের অংশটা খোলা দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন। তো কোন টাইমে খোলা হবে সেটা আগে থেকে অনলাইনে দেওয়াই থাকে। মাঝখানে একটু বৃষ্টি হলেও এখন কিন্তু আবার বেশ পরিষ্কার রোদ বেরিয়েছে। আর এই টাওয়ারের ওপর রোদ্দুরটা পড়তে যেন আরও সুন্দর দেখাচ্ছে, তবে রোদের মাঝখানেও কালো মেঘ দেখা যাচ্ছে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো তাহলে টাটা।